সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের সাথে সিলেটের নাট্যজন শহীদুল ইসলাম প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে তার সাথে কথা বলবো এবং তাকে আমরা স্ক্রিনে আনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে এই মহান 21-এর স্মরণে নাট্যজন নাট্য ব্যক্তিত্বকে নিয়ে এসেছি সাথে। তিনি সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাংস্কৃতিক অঙ্গনে সিলেটে তার যথেষ্ট সুনাম রয়েছে। আজকে সেই নাট্যজন কবি শহীদুল ইসলাম আমাদের মাঝে আসছেন। 21-এর স্মরণে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আমাদের জীবন, আমাদের জীবনযাত্রার মান সব নিয়েই আজকে অনুষ্ঠান। যারা তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এবং যারা এই অনুষ্ঠানটি পরে দেখবেন তাদেরকেও আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছে আমাদের অনুষ্ঠান। শহীদুল ইসলাম প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি আমাদের সাথে এখন সিলেট থেকে যুক্ত হয়েছেন। তিনি আমাদের সাথে কথা বলেন। সম্ভবত তার লাইনের সমস্যা হচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিন্স ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা দুঃখিত যে উনি লাইনে, ওনার সমস্যা হচ্ছে, সম্ভবত নেটের সমস্যা হচ্ছে। উনি আবার হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। এই ফাঁকে আমরা আমাদের একটু কথা বলে নিই। আলাপচারিতা আপনাদের সকলের একটি সুপ্রিয় অনুষ্ঠান বলে অনেকে মনে করে। এই কারণে অনেকে বলে থাকেন যে সুপ্রিয় একটি অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানটি মূলত পরীক্ষামূলকভাবেই বলা যায় যে আমরা শুরু করেছি। আমাদের স্বাধীনতার ইতিহাস, আমাদের যুদ্ধের ইতিহাস, আমাদের কথা, আমরা এই নিয়েই আমাদের এই আলাপচারিতা শুরু করেছি। এই আলাপচারিতাতে আমাদের বিভিন্ন পর্যায়ের মানুষ আমাদের সাথে যুক্ত হন। সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কবি এবং যারা আমাদের সাথে কথা বলেন, তারা তাদের অতীতটাকে নিয়ে তাদের বর্তমানকে কিভাবে গড়ে তুলেছেন সেই জায়গাটিও তারা আমাদেরকে বলেন। এটি আগামী প্রজন্মের স্বার্থে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, আমরা কিছুক্ষণের মধ্যেই প্রিন্স ভাইকে পেয়ে যাচ্ছি। প্রিন্স ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। তিনি নেটের সমস্যা, সম্ভবত হ্যাঁ তিনি যুক্ত হয়েছেন। প্রিন্স ভাই, আপনাকে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে, যার জন্য এটা হয়েছে। এখন আমার মনে হয় এই সমস্যাটা এখন থাকবে না। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আলাপচারিতার থেকে। আশা করি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনাকে আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক আছে, ভালো থাকেন। আর ওই যে বিশেষ করে আমাদের আজকে এই মাসটি হচ্ছে আমরা শহীদ স্মরণে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস 21শে ফেব্রুয়ারি সামনে আসছে। তো প্রথমে আমি আসলে ওই যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন
বঙ্গাব্দ বৃহস্পতিবার এই আমাদের এই পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের মধ্যে অন্যতম আমরা সবাই জানি, যেমন এই বরকত, সালাম, শফিউর সহ যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আজ তারা যে জন্য আমাদের দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ ছিনিয়ে আনতে প্লাস আমাদের রাষ্ট্র ভাষাকে বাংলা করার জন্য বলুন আত্মাহুতি দিয়েছেন। তারা তো মূলত এই আমাদের জন্য তারা আত্মাহুতি দিয়েছেন। তাদের কখনো কল্পনায় আসেনি যে আজকে সেই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পাবে। সেটা আসলে তাদের জন্য আমাদের হয়েছে। আমরা বিশ্বের মধ্যে আমরা একটা উচ্চ জাতি এবং আন্তর্জাতিক বা মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পাচ্ছি। আজকে বিশ্বের দেখেন 193টি দেশে কিন্তু আমাদের এই বাংলা ভাষাকে জানে, চিনে। সেজন্য আমরা তাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তো ঠিক আছে, বিশেষ করে হ্যাঁ যারা এ পর্যন্ত এই দেশের জন্য জীবন দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আমরা এখন একটু আলাপচারিতা শুরু করি আপনার সাথে। আলাপচারিতাতে যে জিনিসটি আপনার কাছ থেকে শুনবো আমরা, সেটি হচ্ছে প্রথমেই আমরা করি কি আপনার পরিচিতিটা একটু দেবেন, আপনার নিজেই একটু আপনার পরিচয় দেবেন, আপনার পিতা এবং আপনার মাতা এবং আপনার বাড়ি কোথায়, আপনি কিভাবে আসছেন। এইটা আপনার সাইডে বোধহয় কথা হচ্ছে, সাইডে বোধহয় মোবাইলটা সাউন্ড আসছে। হ্যাঁ, ওটা বন্ধ করে দিতে হবে। একটা সাইডে সাউন্ড আসতেছে, আরেকটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলুন। আমি আমার বাড়ি হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা তে আমানিপুর গ্রামে। তো আমার সেই গ্রামে ছোটবেলা থেকেই প্রাইমারি স্কুল শেষ করেছি। পরবর্তীতে আমাদের শহরে চলে আসছি, কুলাউড়া শহরে। সেখানে থেকে আমি লেখাপড়া করেছি। আমার পিতাও একজন অত্র ছিলেন, ওই যে সমাজপতি ছিলেন, তখন তো সমাজের মুরব্বী ছিল, সুলভনের সমাজের সভাপতি ছিলেন উনি। আমার মাতা এবং গৃহিণী ছিলেন। তো তাদের কিন্তু ওই যে সম্মানে কিন্তু আমরা আসলে যে জায়গায় যাই না কেন আমাদের পিতার সম্মানে আমরা এখনো সম্মানিত। সে থেকে আমার শুরু আমার লেখাপড়া থেকে। এবং আমার বড় ভাই একজন ডাক্তার, উনি বর্তমানে ডাক্তার আছেন। তো উনার সার্বিক সহযোগিতায় আমরা লেখাপড়া করেছি, তাদের আন্তরিকতায়। বিশেষ করে আমার পিতার সেখানে ভালোবাসার বা লেখাপড়ার চাপের কোনো কমতি ছিল না। তো তিনি আজকে আমাদের মাঝে নেই। আমি ওনার মাত্রার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমার আম্মা জীবিত আছেন এখনো, দোয়া করবেন সবাই। তো আমি আসলে একজন, আমি একটু আপনার কাছে আরেকটু যাই, আপনি কাছ থেকে একটু শুনি। আপনি নাটক জগতে আসলেন, কিভাবে আসলেন এটা কি একটু বলবেন? অবশ্যই নাটক জগতে আসছি। ওই যে আমি যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, তখন আমাদের স্কুলে আমার স্যার সবাই কিন্তু ওই যে মঞ্চ নাটক করতেন। তো বিশেষ করে আমার বড় ভাই ছিলেন একজন তখনকার ভালো একজন অভিনেতা, নাট্য অভিনেতা। তো উনার সাথে আমি রিহার্সেলে গেছি, স্কুলে গেছি। তো তখন উনি ইন্টার পড়তেন আর আমি 8ম শ্রেণীতে। সেখানে গিয়ে ওই যে আমার স্যার তারা একটি নাটক শুরু করলেন। নাটকটির নাম ছিল কে দেবে কবর। তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। ওই নাটকে আমি শিশু চরিত্রে আমি অভিনয় করেছি, প্রথম অভিনয় করে। সেখান থেকে আমার যাত্রা শুরু। পাশাপাশি এই নাটকের যিনি পরিচালক ছিলেন
ছিলেন, তিনি একজন আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত এবং সবাই ওনাকে চিনেন, গুরুজন বিভূতিভূষণ পাল। উনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন একটা স্কুলের। উনি একজন নাট্যকার ছিলেন, একজন লেখক ছিলেন, প্রাবন্ধিক ছিলেন। উনি বিশ্বে মানে অসংখ্য গুণের অধিকারী। উনার নাটকে গিয়ে ওনার সাথে কথা শুরু হয় এবং আমার কথা শুনে উনি বললেন যে আপনি ইয়ে করতে পারবে বা তুমি এই পারবে, ওই যে আমার বিশ্বাস তুমি এত সাহিত্যিক হবে। তো সেখান থেকে তুমি একটা লেখা আমাকে দিয়ে, আমাকে উদিনও বললেন যে তুমি কালকে একটা কবিতা নিয়ে আসো, আমাকে একটা কবিতা দেখে স্কুলে নিয়ে আসো, ওই যে রিহার্সেলে নিয়ে আসো। নাটকে তো অভিনয় করছি, তো রিহার্সেলের দিন একটা কবিতা নিয়ে গেলাম। সে একটি কবিতা, অষ্টম শ্রেণীতে পড়ি। উনি কবিতা পড়ে খুব প্রশংসিত হলেন, আমাকে খুব একটা ইয়ে করলেন আর কি, যে ওই আশীর্বাদ করলেন উনি। সেখান থেকে আমার শুরু। আমি ইয়ে আচ্ছা, আপনার এই যে নাটক জগতে আসলেন, আসার পরে আপনার পরিচিতিটা কেমন? মানে এই মানে কিভাবে আপনার পরিচিতিটা আসলো যে সিলেট সহ, সিলেটের একটা বিভাগীয় শহর, আপনি কুলাউড়ার একজন ছেলে, আপনাকে কিভাবে সিলেটের মানুষ গ্রহণ করলো, কিসের মাধ্যমে? এই নাটকের অভিনয় দেখে? তো সেদিক থেকে বলছি, আমি শুধু নাটকের অভিনয় এবং নাট্য রচনা এবং একজন কবি হিসেবে আজকে আপনাদের ভালোবাসায় দোয়ায় শুধু সিলেট না, টোটাল বাংলাদেশ এবং ভারতে দুটি দেশে বিশেষ করে যতটা নাট্য সংগঠন গুলো আছে, হ্যাঁ, সাহিত্য হ্যাঁ। সংগঠন আছে, সবাই আমাকে এক নামে চিনে, টোটাল বাংলাদেশ এবং ভারতবর্ষে। এবং বিশেষ করে জি। আমি ওই যে মঞ্চ নাটকের সাথে জড়িত হয়, আমাকে হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ কুষ্টিয়া ফেডারেশনের সহ প্রত্যন্ত অঞ্চলের নাট্যকর্মীরা এবং সাহিত্যিকরা ছিল এবং বাংলা একাডেমির সাথে আমি সম্পৃক্ত আছি, আচ্ছা, আচ্ছা। ওই বা কবি সাহিত্যিক পরিষদের সাথে কেন্দ্রীয়ভাবে সম্পৃক্ত আছি। আর এই দিক দিয়ে আমি পরিচিত, বিশেষ করে অভিনয়, নাট্য, নাটক লিখা এবং পরিচালক এবং অভিনয়ের মাধ্যমে, কবিতার মাধ্যমে আমি আসলে সব পরিচিত। অভি মোটামুটি সবাই ও আমাকে ও ভালোবাসে। অভিনয়ের জগতে আপনি আহ, মূলত কোন চরিত্রকে বেশি প্রাধান্য দেন? তো আমি আসলে আমি ওই যে আমি তো কি বলবো, আমি দেখতে তো খাটো আর কি। খাটো থাকার কারণে আমি ওই যে বড় কোনো চরিত্রে, ওই যে নাটকের ক্ষেত্রে তো স্টেজ ফিটিং এর প্রয়োজন আছে, সেদিক দিয়ে আমি কিন্তু ওই অভিনয় করি, বিশেষ করে কমেডি অভিনয় করে বেশি থাকি। তবে আমি আবার এই ইন্টারে যখন লেখাপড়া করি তখন আবার আমি কয়েকটি চরিত্র, আবার নায়কের চরিত্র অভিনয় করেছি। তো বিশেষ করে কমেডিয়ান, শিক্ষক, এই এই ধরনের অভিনয়গুলা বেশি করে আসছে আর কি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন সোহেল রানা, আপনাদেরকে শুভেচ্ছা সোহেল রানা। হুমায়ুন কবির হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন, তিনি একজন সময় উপযোগী আলোচনা বলছেন। হুমায়ুন কবির একজন শিক্ষক এবং তিনি আমাদের সাথে আলোচনায় আপনারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হচ্ছেন বা হবেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আরেকটি কথা আমাদেরকে কি জানাবেন, সেটি জি হলো যে এই যে বাংলা ভাষা, বাংলা ভাষা, এই জি বাংলা ভাষার আঞ্চলিক ভাষা হলো সিলেটের ভাষা, এটাও জি জি বাংলা ভাষা। তো এই আঞ্চলিক ভাষা মানুষ হিসাবে আপনি আঞ্চলিক কোন নাটক করেছেন? জি 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 আঞ্চলিক ভাষার ও, নাটক? আঞ্চলিক নাটক অনেক নাটক করেছি। আঞ্চলিক নাটক এই শতাধিক নাটক আমার আঞ্চলিক আছে এবং অভিনয়, পরিচালনা দুটি করেছি। শতাধিকের উপরে নাটক আছে আমার আঞ্চলিক। তো বিশেষ করে আমাদের সিলেটের প্লাস আমাদের সিলেটের মানুষ বেশিরভাগ লন্ডন, আমেরিকা, বিভিন্ন প্রত্যন্ত দেশে, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে থাকে, বসবাস করে। তো
ওনারা কত খুবই পছন্দ করে আমাদের আঞ্চলিক নাটকগুলা, এবং বিশেষ করে আমেরিকাতে আমার নাটকগুলা বেশি চলে, কানাডা, আমেরিকাতে এবং লন্ডনে। ওখানে আছে কয়টা চ্যানেল আছে, আমাকে এই নাটকগুলা প্রতিনিয়ত আমি দিয়ে থাকি। এগুলা তারা সেখান থেকে প্রচার করে। তো আমি নিজে নাটকগুলা তৈরি করে প্রযোজনা এবং নির্দেশনা প্রায় নাটকই আমার। তো করে থাকি এই জন্যই যে সিলেটের মানুষকে সচেতনতা করার জন্য আমি এগুলো নাটকগুলা করে থাকি। আমার প্রতিটি নাটক বেশিরভাগই সামাজিক নাটক, এবং সামাজিক নাটক। সিলেটের মানুষ, সিলেটের সবাই এই জন্য খুবই গ্রহণ করে, নাটকগুলা গ্রহণ করে, পছন্দ করে। কারণ হচ্ছে ওই যে আঞ্চলিক কথাগুলা আমাদের সিলেটের মানুষেরই ভালো লাগে, সেই জন্য। আর একটা দিক ভালো লাগে যে শুধু হ্যাঁ, সিলেট, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, যেমন আমাদের সাংগঠনিক কাজে, সাহিত্যিক বা নাট্যাঙ্গনের কাজে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরে থাকি। তো সিলেটের বাইরে যখন আমি কোথাও যাই, তখন হুম। আমাদের সবাই ঘিরে ফেলে, আমাদের কথা শুনবে, সিলেটের কথা শুনবে, তখন খুবই ভালো লাগে। তখন মনে হয়, আজকে আমরা শুনবো, তখন মনে আজকে আমরা জি, আজকে আমরা শুনবো আপনার সিলেটের ভাষা। তখন আমাদের আসলে গর্বে বুক ভরে যায়, যে আসলে সবাই ঘিরে আমাদের ভাষাটা পছন্দ করে। সেই জন্য আমরা আসলে সিলেটবাসী কৃতজ্ঞ, এবং দেশবাসীর কাছে বিভিন্ন, যে যেমন ওই যে কত কিছুদিন আগে গিয়েছিলাম কুমিল্লাতে, একটা প্রোগ্রামে গেছিলাম। তো যাওয়ার পরে সবাই কথা শুনবি, প্রায় 1.5 ঘন্টা আমাকে নিয়ে বসছে, সিলেটি ভাষায় কথা বলছে। আচ্ছা, তো সেদিকে আসলে আচ্ছা, খুবই আচ্ছা। ভালো লাগে। এবং আরেকটা বিষয় হচ্ছে, ঢাকায় যাই, চিড়িয়াখানা যাই, রাজশাহী যাই, যেখানে যাই না কেন, সিলেটের মানুষের দেখবে, সিলেটের মানুষ মানে আমাদেরকে ফেলে ওনারা অত্যন্ত বেশি, খুবই বেশি সম্মান করে, যা অকল্পনীয়। খুবই বেশি সম্মান করেছে, মানে সেজন্য আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ আমাদের সিলেটের মানুষ মূলত সহজ সরল। আমরা বিশেষ করে আমাদের 360 হুম, এলাকা, আমাদের সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এলাকা, সে দৃষ্টিকোণ থেকে আমাদের সিলেট সার্বিক ক্ষেত্রে কিন্তু আমরা আহ, আমরা অনেক ভালো আছি। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে। হুম। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইমন আহমেদ। হ্যাঁ, ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা আছে স্টুডিওর প্রান্ত থেকে কিডনি প্রবলেম। হ্যাঁ, একটু প্রবলেম আছে আমাদের। ওই প্রবলেম কিছুটা আছে, নেটের সমস্যা আছে কিছুটা। আহ, আমরা আলাপ করছি প্রিন্স ভাইয়ের সাথে, শহীদুল ইসলাম প্রিন্স। সিলেটের মৌলভীবাজার থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি একজন নাট্যজন ব্যক্তিত্ব, তার সাথে আমরা কথা বলছি। ভাই, আরেকটু জানি যে আপনার এই যে নাটক, আপনি নিজে নাটক লেখেন, এই নাটকের কোনো আহ, সংলাপ আমাদেরকে একটু শোনাবেন আপনার, একটু সিলেটের ভাষায়। আর এই এ, ভাষা, আমাদের ভাষা কিন্তু আমাদের বাধা না, আমাদের বাংলা ভাষা। আমরা কথা বলি, বাংলাদেশের মানুষ আমরা। আপনার সিলেটের ভাষায় আপনার নাটকের যেটা খুব জনপ্রিয় আছে সেটা বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। তো এই সিলেটি ভাষায় আমি কথা বলবো। আপনি কি শুনছেন? হ্যালো, আপনি কি শুনছেন? আপনি কি শুনছেন? হ্যাঁ, শুনছি, বলুন বলুন। ও, তো আমি সিলেটি ভাষায় বলি। হ্যাঁ, বলুন। তো তো আমি 3 জনের চরিত্র আমি একাই বলছি আর কি। হুম। যে যেমন একজন বয়স্ক বৃদ্ধ ব্যক্তি,
সন্ধ্যার পর খাদা রাস্তা দিয়ে বাজারে যাচ্ছে, তখন সে হঠাৎ পড়ে গেল। আমার একটু তুলে রে মা, খেয়ে আসনি রে মা, খেয়ে মা তুমি, আমি মুতি মা, মুতি, মুততে তো মুতি দিতে বেড়া সিল্লাস দিতে, হ্যাঁ মুতোর গন্ধ উবা দিতেন না, মুততে মুতি দিতে সিল্লাস কে না রে মা, একটু তুলিয়া তুলে রে মা, একটু তোর তুলো রে মা, একটু তুলিয়া তুলে রে মা, ও মা, ও মা, নাইনি রে মা, নাইনি, 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 কেন বউ, ও মা আমি মুতিব, আমি মুতি রে মা, আমার একটু তুলো, আমি মুতিব। দুই বেটা বিয়া খোলার বাচ্চা, মুততে তুই মুতি দিতে আমার একটা হসপিটাল লাগে, হ্যাঁ বিয়া জবরিয়া সীমা ভাস্তা নেই, বাবা, বাবা, আমি মুতার মতি নাই রে মা, আমি মতিউর রহমান মুতি রে মা, ও চাচা নিবা, ও চাচা দে তো উড়ে হইতে রে মা, উড়ে হইতে, উঠে রে মা, উঠো উঠো, দেখি দেখি আর বাবা বাড়িতে, আমার বাবা বাড়িতে। বাহ, তার মানে ঘটনাটা খুব সুন্দর। আপনি আপনি তো কমেডি অভিনয় বেশি করেন না? জি জি জি। তার মানে এটা হলো যে তার পেশাব লাগছে, সে যেখানে চেপে ধরে আছে সে বলে না, এটাই তো ঘটনা নাকি? জি না জি না, সেটা না। এই অসুস্থ ব্যক্তির নাম হচ্ছে মতিউর রহমান মতি, আচ্ছা কিন্তু সে পড়ে গেছে রাস্তার মধ্যে, পড়ে খালি আচ্ছা। শুধু বলতেছে, চিৎকার দিচ্ছে, বলছে বাবা আমাকে কেউ ধরো। তো অন্যজন বলছে খে তুমি, বলছে আমি মুতি। তো সবাই অন্যরা বলছে আর কি যে মুততে, যখন মুততে মুততে চাইছো তো মুতে ফেল, আমাকে ডাকস ও কেন, আচ্ছা 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 আচ্ছা। বকা দিয়ে সে চলে যায়। আরেকজন প্রতীক আছে, সেও চিৎকার শুনে অন্ধকারের মধ্যে বলতেছে খে অন্ধকারের মধ্যে চিৎকার দেব, তখনও বলে আমি মুতি, আমাকে একটু দৌড়, সেও বোকা দিয়ে চলে যায়। যখন চলে যায় তখন আবার আকুতি করে বলছে ও বা আমি মুথার মুতি নয়, আমি মতিউর রহমান মুতি। তখন সে বলছে ও বা চাচা তাহলে তুমি বুঝিয়ে নামটা বলবে, মুতি মুতি বললে আমি কিভাবে চিনবো, বুঝছেন? তার নামটা হচ্ছে মতিউর রহমান মুতি। সে বলতে শুধু আমি মুতি মুতি মুতি। আমিও তো প্রথমে বুঝতে পারিনি। বাহ, সুন্দর লাগলো, ভালো লাগলো। আর নাটকের মধ্যে সংস্কৃতিতে আপনারা শিক্ষামূলক কোনো কিছু প্রচার, আপনার তো আছে শিক্ষামূলক নাটক কি আপনি করেন, যেগুলো আপনার এরকম কোনো কোনো নাটক কি আপনি করেছেন? আপনি তো হ্যাঁ নাটক করেছি পরিচালনাও করেছি। করেন এবং প্রযোজনাও করেন। জি। অনেক নাটক করেছি, শিক্ষামূলক অনেক নাটক করেছি। আমাদের যে ওই যে যেমন যখন ম্যালেরিয়া আসছিল তখন ম্যালেরিয়ার উপরে নাটক করেছি। এরপরে ওই যে গত কিছুদিন আগে আসছিল ডেঙ্গু, ডেঙ্গুর ডেঙ্গু। উপর আমি নাটক করেছি। যে ওইটা নাটকে আমারই একটা সংগঠনের একজন এই আমার সংগঠনের সভাপতি তপন চৌধুরী রচিত, আমার পরিচালনা এবং নির্দেশনায় সেটা ছিল মুক্তি, জানলে মুক্তি। সেটা বাংলাদেশে প্রতিটি সরকারি হাসপাতালে প্রজেক্টর দিয়ে তখন দেখানো হয়েছে। ওই যেটা পোস্ট আপনি করলেন, ওই নাটকের একটা ছবি আপনি পোস্ট করেছেন, হ্যাঁ 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 ওইটা হ্যাঁ হ্যাঁ। ওই নাটকের একটা ছবি আপনি পোস্ট দিয়েছেন। সেটা কিন্তু সারা এই সিলেটে আঞ্চলিক ভাষায় হলেও বাংলাদেশের প্রতিটা সরকারি হসপিটালে ওগুলা প্রদর্শিত হয়েছে ওই আচ্ছা প্রজেক্টরের মধ্যে। আমি ওই আচ্ছা সচেতনতামূলক নাটক, এবারে শিক্ষা ক্ষেত্রে নাটক করেছি, বাল্য বিবাহ রূপে অনেক নাটক করেছি, এবং ওই যে এবং সুশিক্ষা এবং কুশিক্ষার উপরে আচ্ছা আচ্ছা। নাটক করেছি। এরপরে গ্রামের ওই বয়স্ক শিক্ষার উপরে, বয়স্ক শিক্ষার উপরে আমার নাটক আছে। সে নাটকটির নাম ছিল এই শিক্ষার বয়স নেই। আচ্ছা আচ্ছা।
তারপরে আপনি মানে মোটিভেশনাল নাটক বেশি করেছেন, মোটিভেশনাল নাটক বেশি। জি আমি জি মোটিভেশনাল নাটক আমি বেশি করে থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে একুশের একুশের উপরে 52 ভাষার উপরে বা এরকম কোন নাটক কি করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছি। ওইটা ওইটা আবার 21 তারিখে আমি করবো। ওই যে একটা নাটক ওটা করবো, একটু আগে যে নাটকটা একটা ডায়লগটা দিলাম, সেটা কিন্তু হ্যাঁ হ্যাঁ। আসলে একজন সে ওই যে ওই যে বৃদ্ধ বয়স্ক লোকটি পড়ে গিয়েছিল, সে আসলে একজন মুক্তিযোদ্ধা, বুঝছেন? ও আচ্ছা ওই আচ্ছা সে আচ্ছা। সে আসলে একজন মুক্তিযোদ্ধা। সবাই এই মুক্তিযোদ্ধা, এই ধরনের মুক্তিযোদ্ধা, সে মুক্তিযুদ্ধ করেছে এবং একটি ফাও তার চলে গেছে, সে পঙ্গু অবস্থায় আছে। কিন্তু যখন মুক্তিযুদ্ধে বা তার নাম দেওয়া হয়, হুম হুম। তো আমি যেহেতু আমি আমাদের বলছেন সেই হিসাবে আনছি কথাটা, তখন সে কিন্তু যখন নাম তালিকাভুক্ত হয়, সে তখন তার নাম মুক্তিযুদ্ধের তালিকায় দেয় নাই। কেন দেয় নাই? তার প্রশ্ন ছিল যে বর্তমান মুক্তিযুদ্ধ জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছে, আমাদের সিলেটের গৌরব অহংকার ওয়াদি উসমান ও, কে এটার এই উপরে ভিত্তি করে হয়েছে আর কি। আহ, হ্যাঁ, এখানে এইটা ভাষা সাহিত্যের উপরে কথাটা, ভাষার কথা এসছে, যেমন হ্যাঁ ওই যে মতি, মতি যে কথাটা ভাষার একটা ব্যাপার এসে গেছে, তাই না? জি 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 হ্যাঁ। জি 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 আচ্ছা, আপনার এবার একটু আপনার কাছ থেকে আমরা জানি যে আপনি কবিও বটে, আপনার লেখা বইও প্রকাশ হয়েছে। তো আপনি জি। কবি হলেন কিভাবে? কবি হলাম ওই যে বললাম না একটু আগে, সেটা বলছিলাম যে ওই যে আমি ওই নাটকের রিহার্সেলে গিয়ে আমার ওই যে তখন আমার নাটকের গুরু বলবো বিভূতিভূষণ পাল বলছিলেন যে এই তুমি তো সুন্দর অভিনয় করো, তুমি তোমার কাছে তুমি এই আমার বিশ্বাস তুমি সাহিত্য ক্ষেত্রে অন্য এগিয়ে যাবে, তুমি আগামীকালকে রিহার্সেলে আসলে একটা কবিতা লিখে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা। ওই যে তখন আমি অষ্টম শ্রেণী ছাত্র, আমি একটা কবিতা নিয়ে গেছিলাম। তো আসলে আমি তো ওই যে বললাম না আমি বাসায় থাকবো না, আসলে ডায়েরিটা নিয়ে আমি কোনো কিছু নিয়ে আসিনি। আমি একটা অফিস থেকে লাইভ করছি, তো আমার ডায়েরি টাইরি আর ওই যে একটা মোবাইলে ওই লাইভ করাই, আমার ওই যে মোবাইলের ভিতরে মেসেঞ্জার বা ইয়েতে আছে, আইডিতে আছে অনেক কবিতা, আমি দেখতে পাচ্ছি না। যেহেতু মোবাইল দিয়ে আমি লাইভ করছি, ওই ল্যাপটপ দিয়ে হচ্ছে, আর ডায়েরি নিয়ে ও আসিনি। ওই এখানে সমস্যায় পড়ছি না। আমি আমি বাসা থেকে করি নাই, অন্য একটা জায়গা থেকে করতেছি লাইভ। তো আমি একটা কাজে আসছিলাম, সেখানে টাইম দিয়ে খাবার দিতে পারি। ওই দিন আমি কবিতা ও। লিখেছিলাম আমার অষ্টম শ্রেণীতে, যে একটা কবিতার নাম ছিল যন্ত্রণা। যদি যতটুকু আমার মনে আছে আমি বলতে পারবো, হ্যাঁ যদি বলুন বলুন আপনার বলুন। যে আমার কবিতাটির নাম ছিল, প্রথম কবিতা, তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি, এর নাম ছিল যন্ত্রণা। থমসি মম জীবনং করিয়া মনে স্মরণ, লেখাপড়ার হয়েছে মরণ, পড়তে মন বসে না, ভালোবাসা কি যে যন্ত্রণা তা আমি জানতাম না। করিলাম প্রেম ভালোবাসা, করিয়া প্রেম ভালোবাসা, করিলাম অনেক আশা, মিটবে কিনা মন পিপাসা তাও আমি জানি না, ভালোবাসা কি যে যন্ত্রণা তা আমি জানতাম না। রাতে বিছানায় যাই, ছটফটে বালিশ কুয়াই, স্বপ্নে তোমায় দেখতে পাই, জড়িয়ে ধরে ছাড়ি না, ভালোবাসা কি যে যন্ত্রণা তা আমি জানতাম না। তো আরো 4টি লাইন ছিল, আমার মনে আসছে না। চমৎকার চমৎকার। ঘটনা হলো যে আরো ক্লাস আর কি মানে ক্লাস এইটই আপনি ভালোবাসার গল্প লিখে ফেলেছেন, কবিতা। বেশ ভালো বেশ ভালো। আমাদের আমাদের আপনার একটা বিষয় এখন একটু আমরা আসি, সেটা আপনার কাছ থেকে একটু জানি। সিলেটের মানুষের মানে সিলেটের জীবনযাত্রা, আমরা জানি যে লন্ডনের লোক খুব বেশি থাকে গ্রাম অঞ্চলে। আপনি মৌলভীবাজার শহরেই থাকেন না মৌলভীবাজার থেকে ভিতরে থাকেন?
ওই আমি ওই যে শহরে থাকি, ভিতর আবার মাঝে মধ্যে, মানে আমি তো আবার একটা পাশাপাশি গ্রামের একটি বাড়ি জব, আছে, গ্রামের বাড়ি আছে। হ্যাঁ ওই ওইখানে থাকি। আচ্ছা, আবার গ্রামের মানুষের। আবার সিলেট, আবার সিলেটেই থাকি, মানে বিভিন্ন আচ্ছা সময় আচ্ছা। বিভিন্ন জায়গায়। ও, বিভিন্ন জায়গাতে আপনি থাকেন। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে জানি, আপনি আমাদেরকে একটু জানান যে গ্রামীণ জীবনে সিলেটের মানুষের আহ, কেমন পরিবেশ, সমাজ পরিস্থিতি সবটা একটু করে আমাদেরকে একটু বলবেন, শুনি। তো সিলেটের আসলে ওই যে সুন্দর একটি প্রশ্ন করেছে, যেটা আমাদের এই সবার জানা উচিত। আসলে সিলেটের মানুষ যদি বলি, ওই যে চারিত্রিক ক্ষেত্রে, প্রথম চারিত্রিক বিষয়টা যদি তুলে ধরি, তো হুম। অত্যন্ত এদিক দিয়ে অত্যন্ত সিলেটের মানুষ ভালো, ভদ্র, কিছুটা তো থাকবেই, কিন্তু সার্বিক দিক দিয়ে কিন্তু অত্যন্ত দেশের থেকে, বাংলাদেশের তুলনায় বা সিলেটের মানুষ ভালো। ধার্মিক দিয়ে দিয়ে যদি বলি, সেদিক দিয়েও আমাদের অবস্থান ভালো। বিশেষ করে একটি সমস্যা এখানে আমাদের সিলেটের মানুষের উন্নতি হয় নাই, যে আসলে তারা, সিলেটের মানুষরা, যে মনে মনে কিছু অহংকার, এই অহংকার যে সবাই, সেও কারো কাছে ছোট হতে চায় না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট হতে চায় না, সবাই নিজেকে বড় মনে করে। এই জন্য মনে হয় ছোট ওই ধরনের, যে হাত পাততে চায় না, কারো কাছে হাত পাততে চায় না, নিজে নিজে স্বাবলম্বী হতে মানে সিলেটের মানুষরা ভালোবাসে। সেই জন্য অনেকে যদি দেখা যায় যে সে আর পরিবারটা চলতে পারতেছি না বা অন্যনে খাটাচ্ছে, যে কোনো কৌশল হলে আত্মীয় স্বজনের মাধ্যমে বা যে কোনো পরিস্থিতি বাইরে চলে যায়, সেখান থেকে মোটামুটি স্বাবলম্বী ভাবে তার পরিবারটা চলতেছে। আর যদি খাদ্যের দিক দিয়ে আসি, সিলেটে কিন্তু ঐতিহ্যবাহী খাবার আছে, যেটা হুম হুম হুম। আমাদের বাংলা সংস্কৃতিটা অঙ্গ হয়তো বিলুপ্ত হওয়ার পথে। হ্যাঁ। যেমন আজকে শীতের দিন প্রায় শেষ পর্যায়ে, সিলেটের মানুষটা হয়তো চুঙ্গা পিঠা, হ্যাঁ চুঙ্গা কি পিঠা, পিঠা? ওই যে বাঁশে শুনি। ও চুঙ্গা আচ্ছা পিঠা আচ্ছা। এটা আছে। ওই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। ওই যে মুলিবাস, বাঁশে পাহাড়ের বাঁশে বাঁশে মুলিবাসের দিয়েছে। ভিতরে, হ্যাঁ 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 হ্যাঁ। মুলিবাসের ভিতরে ওই যে জি জি। বিরন চাল ভরে, ওই যে এই খড় দিয়ে আর কি, আমরা নেড়া বলি আর কি, সিলেটের ভাষায় নেড়া বলে। খড় যেমন ধানের হাঁটার পরে যে নিচের অংশটা থাকে, সেটাকে আমরা সিলেটের ভাষায় নেড়া বলি, কিন্তু আসলে এটা আচ্ছা। খড় বলা হয় আর কি। হ্যাঁ, শুদ্ধ ভাষায়, সাধু ভাষায় খড় বলে। ওইগুলাতে সিদ্ধ দিয়ে এ, খাওয়া হয়। আমি যেখান থেকে লাইভ করছি ফার্স্টে, গতকালকে এই পার্শ্ববর্তী ইউনিয়নের একজন চেয়ারম্যান তার ইউনিয়ন দিয়ে সবাইকে এই চুঙ্গা পিঠা উৎসব করেছে। গতকালকে আমারও আচ্ছা দাওয়াত ছিল, তাই আচ্ছা এইটা আচ্ছা। একটা পাশাপাশি ছিল ওই যে গুড়, হ্যাঁ গুড় জি এবং জি জি। থুই, পিঠা, অগ্রহায়ণ মাসে থুই পিঠা। ওই যে অগ্রহায়ণ মাসে ধান ক্ষেত করে, ধান যখন সিদ্ধ দেয়, সিদ্ধ দেওয়ার মধ্য দিয়ে আবার কিছু গুঁড়ি করে, চালের গুঁড়ি গুঁড়া করা হয়, করে ওই যে খাটাল পাতা আছে, খাটাল পাতা দিয়ে মুড়িয়ে, হ্যাঁ ওই যে আমরা ফবের মতো একটু গুড় আর কি, ওই যে সিঙ্গারার মতো, হ্যাঁ সিঙ্গারার মতো এই এই কাঁঠাল পাতা দিয়ে মুড়ে, এই ওই সিদ্ধ, যখন ধানটা সিদ্ধ হবে, সিদ্ধ ধানের মধ্যে ঢুকিয়ে দেয়, ধান সিদ্ধ হওয়ার পর হয়ে গেল, পিঠাটাও সিদ্ধ হয়ে গেল। তো আহ, এই এই হ্যাঁ অনেক মজার একটা খাবার। আমরা নিজেই বাসা বাড়িতে থাকা অনেকদিন খাই নাই, প্রায় অনেক বছর হয়ে গেছে নিজে। এটা এটা গ্রামের গ্রামীণ গ্রামীণ মানুষেরা এটা করে। মা গ্রামে এইটা করে। আরেকটা পিঠা আছে, সেটাকে বললে ওই যে মেড়া পিঠা, হ্যাঁ মেড়া পিঠা গুড়ি দিয়ে ওইগুলারে ছোট ছোট করে মিষ্টির মতো, তবে ওখানে এই আহ, এই কি বলবো, লাঠমের মতো, একদম লাঠমের মতো একটা পিঠা আছে। ওই পিঠাটা দিয়ে আমরা আমরা ইয়ে করি,
তো এই একটা ডেকের মধ্যে রাখবো সামান্য পানি দিই, শুধু একটা পানি দিয়ে একটা ডেক, এরপরে পিঠা, এরপরে পানি আর একটা ডেক, নিচের ডেকে পানি শুধু আচ্ছা পানি, আচ্ছা মধ্য ডেকে পিঠা, আচ্ছা উপরের ডেকে শুধু ওই দুই যে পানির গরমের উত্তাপে নিচের পিঠাটা সিদ্ধ হয়ে খুব ভালো লাগে। ওগুলা ছোট ছোট করে পেঁয়াজ কাটার মতো খেতে, ওই যে ভাজি করে চার সাথে খেতে খুব টেস্ট, খুবই মিষ্টি ভালো লাগে। এগুলা এখনো চলে, আমি গত পরশু দিনে খাইছি আর কি। এই ধরনের যে আমাদের সিলেটে এটা ঐতিহ্য খাবারের, সেটা ঐতিহ্য তো এটা। বিলুপ্ত হওয়ার হাতে আমরা ধরে রাখতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর এখন আর যদি আরেকটা আমরা সাহিত্য আরেকটা কথা, হ্যাঁ, হ্যাঁ সাহিত্যাঙ্গনে যাব, হ্যাঁ বলুন সাহিত্যাঙ্গনটা বলুন। সাহিত্যাঙ্গনে যদি সাহিত্যাঙ্গন আসি, বলুন। হ্যাঁ হ্যাঁ সাহিত্যাঙ্গনে আসলে দেখা গেছে যে আমরা দ্বিজেন শর্মা ছিলেন, আমাদের শাহ আব্দুল করিম ছিলেন, এরপরে ভাই এক মিনিট, আমার সাথে যারা যুক্ত হয়েছে তাদের কথা একটু বলে নিই। নুরুল আহমেদ, অধ্যাপক নুরুল আহমেদ, আলোচনা প্রাণবন্ত হচ্ছে দেখছি, তবে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, প্রিন্স ভাইয়ের নেটওয়ার্কে এখানে একটা সমস্যা আছে, যার জন্য এই সাউন্ডটা এরকম একটু রিফ্লেকশন হচ্ছে। জি জি মোবাইলে করছেন তো উনি, এই জন্য সমস্যা হচ্ছে। খুব মজা পেলাম মত বিনিময়ের কমিক আহারে, নেটের সমস্যা খুব। হাসিনা রহমান, তিনিও একজন কবি এবং শিক্ষক, তিনিও আমাদেরকে করেছেন, হাসিনা রহমান। ইমন আহমেদ একজন দৈনিক প্রতিদিন পত্রিকার সব প্রতিষ্ঠাতা, তিনি, এবং তিনি হচ্ছেন আমাদের মেহেরপুরের একজন নামকরা রাজনীতিবিদ। তিনি ঢাকাতেই থাকেন, আমাদের সাথে সবসময় আসেন, মেহেরপুরেও যোগাযোগ রাখেন। তিনি ইমন আহমেদ, তিনিও বলছেন নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, হুমায়ুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় উপযোগী আলোচনা। সোহেল রানা, সোহেল রানা আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেটা শুনছিলাম প্রিন্স ভাইয়ের কাছ থেকে সাহিত্যের কথা। হ্যাঁ বলুন, সিলেটের সাহিত্য। আচ্ছা। হ্যাঁ সাহিত্যের দিক দিয়ে যেমন হলো আমাদের শাহ আব্দুল করিম, রাধা রমন দত্ত, আরকুম শাহ, যেমন আমাদের রামেন্দ্র, ইয়ে ওই যে দ্বিজেন শর্মা, এগুলা তার ওনারা আমাদেরকে অনেক কিছু দিয়ে, আমাদের দেশ, শুধু দেশ না, শাহ আব্দুল করিম তো আমাকে বিশ্বে পরিচিত মুখ। তো আমাদেরকে সাহিত্যাঙ্গনে আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন, এই জাতিকে দিয়ে গেছেন, দেশকে, এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ে অনেক দিয়ে গেছেন তাদের সাহিত্যে বা গীত। হ্যাঁ, আসলে আমরা এতে আমাদের সিলেটবাসী গর্বিত। বর্তমান বর্তমানে যারা আমাদের সিলেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেমন আমাদের আছেন এই ঢাকাতে থাকেন এই আমাদের এই মোস্তফা সেলিম, আমাদের সমকালের সাবেক এই সম্পাদক মুস্তাফিজ শফি, এরপরে আছেন আরেকজন এই যে এই ভ্রমণ কাহিনী লিখে থাকেন মজিদ সহ, আমরা যারা আছি, হ্যাঁ আমরা যারা আছি সবাই কিন্তু আমরা এই সিলেটকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা দেখেছি ঢাকাতে এই গত বছর চন্দ্রাবতী নাট্য উৎসবে বাংলা একাডেমিতে সাহিত্য সাহিত্য সম্মেলনে যেতে হয়, যেহেতু এই সাহিত্যের সাথে জড়িত, তখন মন ভরে যায়। দেশের প্রতিযশা লেখকরাও আমাদের সিলেটের গুণগান গায়, এবং তাদের বক্তব্যে যাদের নাম আসে প্রথমে সিলেটের লেখক, সাহিত্যিক, গীতিকার, তাদের নামই আসে। দিক দিয়ে আমরা কিন্তু গর্বিত মনে করি। আমরাও চেষ্টা করতেছি যে তাদের ধারাবাহিকতা, আমরা যারা সিলেট থেকে লেখালেখি করি, নাটকের কাজ করি, আমরা ইচ্ছা তাদের সেই ধারাবাহিকতাকে আমরা বাঁচিয়ে রাখতে, সেজন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনাকে সকলের সার্বিক সহযোগিতা এবং দোয়া চাই।
সেটা আমাদের কাম্য আপনাদের কাছে। ধন্যবাদ। আমরা সাহিত্য সংস্কৃতিতে সিলেটের কথা শুনলাম আপনার কাছ থেকে। আমরা আরো একটা জিনিস, আমাদের বাংলাদেশের গর্ব আর একটা বলা যায় সিলেট, সেটা হলো সিলেটের চা, জি বিখ্যাত জি চা। এই চা বাগানের শ্রমিকদের সাথে আপনি কাজ করেছেন কিনা, বা তাদেরকে নিয়ে কোনো লেখা আপনার আছে কিনা? ওই আমার ওই যে চা ইয়েদের ওই যে শ্রমিকদের নিয়ে আমার লেখা আছে, তাদের সাথে নাটক করেছি, আমার আইডিতে দেয়া আছে। তো সিলেট, এবং আপনারা খুশি হবেন যে সিলেট মৌলভীবাজার জেলা 57টা চা বাগান আছে। 57টা চা বাগানে, কতটা? 57টাই বাগানে সবাই আমাকে চিনে, বুঝছেন? গুড। আচ্ছা আচ্ছা। বাগানের সবাই আমাকে চিনে। ওই যে শুধু ইয়ে না, ওই বাগানের যে শ্রমিকরা আছে, শ্রমিকরা কথা বলছি, সবাই আমাকে চিনে। এবং আমি বাগানে যাওয়ার পর আর কি অত্যন্ত 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 খুশি হই। আমি ওই যে বাগানের কথা যেহেতু চলে আসছে, তো আমি বলি, জানি মানে এটা আসলে একটা ইতিহাস। ওই যে আমাদের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় লন্ডরি চা বাগান নামে একটা বাগান আছে। ওই বাগানে আমি আজকে প্রায় 16 সালে বা 14 সালে, 1914 সালে, ওই যে গত 14 সালে আমি 2014 সালে বাংলাদেশ টেলিভিশনের এটি, ওই যে বাগানে একটা খেলা আছে, যে লাঠি খেলা বড়, ওইটা রেকর্ডিং এ গিয়েছিলাম একটি বাগানে রেকর্ডিং এ যাওয়ার পর ওই বাগানের শ্রমিকরা রেকর্ডিং শেষে আমাকে বললো যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই প্রথম একটা অনুষ্ঠান তাদের বাগানে হয়েছে। এই বাগানে কোনোদিন ঘরের ভিতরে ছাড়া বাইরে কোনোদিন কেউ পূজা করার সাহস পায়নি। আশপাশ ওই যে কোনটা ওই যে অন্য অন্য ইয়েতে চলে যায়, আশপাশ মানুষের জন্য তারা অনুষ্ঠান করতে পারে। ওই যে মানে তাদেরকে অন্যান্যরা ডিস্টার্ব করে, মানে দেয় না আর কি, ওই যে অনুষ্ঠানটা করতে দেয় না, সাম্প্রদায়িক মানে সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেদিন সেদিন আমি কালী পূজার প্রায় 15-20 দিন আগে পূর্বে, তখন আমি বললাম আপনাদের আগে মানে আগামীতে কোনো অনুষ্ঠান আছে কিনা। তখন তারা আমাকে বলছিল যে এটা কালী পূজা আছে। আমি বললাম ওইটা আয়োজন করে হয়। আমরা কালী পূজার ঘন্টা বাজানির আগে আমাদের বাড়িঘর ভেঙে ফেলবে, খারাপ এই এই এই। আমি তখন বললাম ওইটার ব্যবস্থা আমি করি। আমি সাথে সাথে তাদেরকে বললাম যে আগামী ওই 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করো। তখন আমি তাদেরকে 10,000 টাকা দিলাম ক্যাশ, অনুষ্ঠান শুরু করার জন্য। আমি মঞ্চ নাটক, 1/2 ঘন্টা মঞ্চ নাটকের সৃষ্টি করলাম, ধর্মীয় প্রতিযোগিতার সৃষ্টি করলাম, সাউন্ড সিস্টেম নিয়ে বিশাল আয়োজন করিয়া, বিনার্চনা করিয়া আমি শুরু করলাম। আমি আমার আরো কয়েকটা বন্ধু বান্ধব, আমাদের কয়েকজন নাট্যকর্মী সাথে নিয়ে আমি সেখানে গেলাম। যাওয়ার পর রাত্রে প্রায় লম্বা হয়ে যাচ্ছে, বলে ফেলি, রাত্রে প্রায় 11টার দিকে কয়েকজন দাওয়া করে আসছে, মটটট খেয়ে খেয়ে শুরু করছে, ব্যঙ্গে পড়বো এই সেই বিভিন্ন কিছু। আমি প্রশাসনকে রেখেই আমি ব্যবস্থা নিয়েছি, প্রশাসন ছিল, পুলিশও আমি রেখেছি। যাওয়ার পর নিজে দুজনকে তখন কয়েকটা ছড় দিছি, তখন সবাই ফালাইছে, পুলিশের সব। আর মানে আর কেউ সাহস করে নাই এখন পর্যন্ত এই বাগানে প্রোগ্রাম চলছে। এবং মজার খবর হচ্ছে কি, বাগানে আমি যখন যাই, টোটাল আমি যেদিন ডেট দিয়ে যাই সেদিন ওই বাগানে টোটাল মদ বন্ধ থাকে, স্যার আসছেন, মদ খাওয়া যাবে না। এবং বাগানের এই প্রোগ্রাম শেষে বাগানের 300 থেকে 400 শ্রমিকরা আমাকে এক সুযোগে মানে আমাকে তাদের ওই যে অষ্টাঙ্গে ভক্তি দিয়েছে, যেটা আমরা সম্ভব এটা পারে না, আমরা সম্ভব না, সবাই লম্বাই আমাকে ভক্তি দিচ্ছে। এবং কি এখন পর্যন্ত আমি ওই বাগানে প্রোগ্রাম করে যাচ্ছি। গত কিছুদিন আগে প্রোগ্রাম যে শুরু হয়েছে,
এখনো চলতেছে। আজকে যিনি তাদেরকে সংগ্রাম এই অনুষ্ঠান করতে দেন নাই, নেতৃত্ব দিয়েছিলেন, আজকে তিনি ওই বাগানের ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আচ্ছা, তাদের বুটে হয়েছে। তো আমি সরাসরি বললাম, আমি যেখান থেকে লাইভ করতেছি, আমি তার ইউনিয়নে বসে করছি, তিনি দেখছেন, তার চালায়ও আমার লাইভটা দেখছেন। ওই যে আমি সরাসরি সত্য কথা আমি সরাসরি বলে দিলাম, বুঝছেন। ওই যে আজকে এই পর্যায়ে ওই আমরা এই চলতেছে যে আমাদের সিলেটের শুধু চা না, আমাদের সিলেটের কমলাও কিন্তু অনেক প্রসিদ্ধ। কমলা, সিলেটের কমলাও কিন্তু অনেক প্রসিদ্ধ। আমাদের সিলেটের এই বৃহত্তর হাকালুকি হাওর, হ্যাঁ বিশাল হাকালুকি হাওর আছে। আমি হাকালুকির ফারে বসে কিন্তু আমি লাইভটা করছি। এরপরে মাধবকুণ্ড আছে, এই অনেক দর্শনীয় স্থানগুলো আছে। আপনারা একদিন আসবেন সুযোগ করে, আমরা নিয়ে আপনাদেরকে নিয়ে ঘুরব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যেটুকু আপনার কাছ থেকে শুনলাম চা বাগানের শ্রমিকদের, তাদের সংস্কৃতির কথাটা শুনলাম, যে তাদের সংস্কৃতি তারা তো পূজা আর্চ করে এবং তাদের ইয়ে থাকে, এবং এটা যে একটা বিরোধও আছে সিলেটে, এই বিরোধ থেকে আবার তাদের অনুষ্ঠান করতে দেয় না, মানে এক দল আর এক দলকে করতে দেয় না, এরকম একটা ব্যাপার থাকে। তো এখানে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন, সংস্কৃতিকে আপনার সেভাবেই তুলে ধরার চেষ্টা করছেন, এটা শুনে ভালো লাগলো। এবং আজকে আপনার সাথে আমাদের আলাপের শেষ পর্যায়ে আপনার কাছ থেকে শুধু এটুকুই শুনবো এখন, যে আমাদের আগামী প্রজন্মের জন্য আপনি কি বলবেন, যে সাংস্কৃতিক অঙ্গনে এই যে ভাষা সাহিত্যের যে প্রকাশ এর অঙ্গনে এবং নাট্য অঙ্গনে অভিনয় নাটকের যে রূপ, সেটা নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা প্রজন্মের কাছে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা সবাই নিজ নিজ ধর্মকে বিশ্বাস করি, কিন্তু সকল ধর্মের মালিকই একজন, তিনি আল্লাহ। কেউ গড, কেউ ঈশ্বর, কেউ ভগবান। আমাদের ধর্মীয় রীতিনীতিকে মেনে সকলের সব নাটক, গান, সংস্কৃতি সকল কিছুর ঊর্ধ্বে ধর্মীয় রীতিনীতিকে আমরা রাখবো, সেটাই হচ্ছে আমরা। কিন্তু আমরা সংস্কৃতি এবং নাট্যাঙ্গন, ক্রীড়াঙ্গন সবকিছু এগিয়ে নেব আমাদের নিজ নিজ ধর্মকে ঠিক রেখে। আমরা সাংস্কৃতিক বা নাটকের মধ্যে দিয়ে আমরা সমাজকে এগিয়ে নেব, সেটাও কিন্তু এই মানুষকে ভালো পথে ফিরিয়ে আনার একটি প্রধান কাজ। যার বিশেষ করে আপনারা দেখবেন, আমরা যারা সংস্কৃতি কর্মীরা আছে, সাহিত্যিক কর্মীরা আছে, আপনারা একটা জিনিস ফলো করে দেখবেন, এবং ভবিষ্যতে আমি প্রজন্মের কাছে আমার দাবি থাকবে এবং আবদার এটাই, যে বিগত দিন থেকে শুরু করে আজ অবধি সকল সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী, সাহিত্যিক, তাদের জীবনী গেটে দেখলে দেখবেন কি কোন সংস্কৃতি কর্মী, সাহিত্যকর্মী, নাট্যকর্মী বা ভালো ক্রীড়াঙ্গনের সাথে জড়িত তারা কেউ কিন্তু সন্ত্রাসের সাথে জড়িত হয়, সন্ত্রাসের সাথে জড়িত হয় নাই কখনো, তাদের হাতে অস্ত্র উঠে নাই। এবং আরেকটি বিষয় লক্ষ্য করবেন, এই দেশের বা বহির্বিশ্বে যারা সংস্কৃতি কর্মী আছে, সাহিত্যিক কর্মী আছে, তাদের ফ্যামিলি, সন্তান, পারিবারিক কালচার অনেক ঊর্ধ্বে, এবং তাদের সন্তানদের লেখাপড়া অনেক ঊর্ধ্বে। কেননা
সংস্কৃতির মধ্যে, সাহিত্যের মধ্যে এসব কিছু আছে। আমরা যারা সংস্কৃতি সাহিত্যিক যারা কাজ করি, আমরা পরিবারে গিয়ে যত কিছু করে সারাদিন পরিশ্রম করি, ওরা বাসায় গিয়ে ওই নিয়ে, এই সংস্কৃতি নিয়ে, সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে কথা বলি। তখন কি হয়, ছেলে মেয়েরা, বাচ্চারা যারা আছে, আমার উত্তরাধিকারী যারা আছে, তারা এগুলা উপলব্ধি করে। পারিবারিক ভাবে যদি সাহিত্য চর্চা না হয়, সাংস্কৃতিক চর্চা না হয়, তাহলে এই দেশে সাহিত্য চর্চা কঠিন হয়ে যাবে, পারিবারিক দিক থেকে উঠে আসতো। সেই দিক থেকে আমি আমার ওই যে ভবিষ্যতে যারা আসতেছেন তাদের প্রতি আমার আবদার যে পারিবারিক ভাবে সাহিত্য চর্চা করা যাবে। সাহিত্য চর্চায় মন বিকশিত হয়, নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে পরিচিত করা যায়। আজকে দেখেন, আমি আমার কথাই বলি, আজকে আমি মফস্বল এরিয়া থেকে আমি সাহিত্য এবং সংস্কৃতির কারণে আজকে আমার অনেকে চিনি। আজকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সংগঠনের মতো সংগঠনের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, ওই সংস্কৃতি এবং সাহিত্যের জন্য। আমি কেন কোনো আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমার মেধা, আমার কাজে আমি আজকে এত বড় সংগঠনের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমি ঢাকায় নির্বাচন করে এই মফস্বল এলাকা থেকে বাংলাদেশ এই যে সমাজ কল্যাণ বা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি নির্বাচন ঢাকাতে হয়েছে। আমি মফস্বল একদম মফস্বল সেখান থেকে ঢাকায় নির্বাচন করে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। তা বাংলাদেশ, যেটা ওই যে প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনস্থ। তো কিসের জন্য, কি জন্য এই সংস্কৃতি এবং সাহিত্যকে, এই নাট্যাঙ্গনকে লালন করার জন্য। আমরা আসলে মন থেকে যদি কোনো কিছুকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, ওইটার মূল্য অটোমেটিকই চলে আসে। জি জি। তো আমরা শেষ পর্যায়ে এটাই বলবো, আমি আসলে ওই যে আপনার আল-ওয়াফাইতা পেজকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনি এই সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন এবং আপনার সার্বিক সাফল্যতা আমি কামনা করি। পরিশেষে আমাদের সিলেটে আপনি আসবেন। আর বিশেষ করে যারা দেখছেন আমাদের এই লাইভটি, সবাইকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সিলেটের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এই এতটুকুই আর কি, আর কিছু বলার থাকে বলে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে আমি ফেসবুকের সাথে, আপনার সাথে আমার পরিচয় এবং সেইভাবেই পরিচয় হয়েছে, কিন্তু এতটা জানতাম না। আজকে জানলাম ভালো করে এবং আপনার মুখ থেকে জানতে পারলাম এবং আপনাকে দেখলাম এবং দেশের মানুষও জানলো। আমরা জানতে পারলাম এই মহান একুশকে স্মরণ করতে, যে জানতে পারলাম আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস এবং আমাদের অঞ্চলের ইতিহাস। আমাদের এই অঞ্চলের ইতিহাসটুকু আপনাদের কাছ থেকে শুনলাম, আপনার কাছ থেকে অন্ততপক্ষে। সিলেটের মৌলভীবাজার একদম ভিতরের চা বাগানের, যেখানে ডিপো বলা হয়, মানে চা বাগানই বেশি হচ্ছে মৌলভীবাজারের মধ্যে, সেখানে আপনার সেখান থেকে আপনি বেড়ে উঠে সেখানকার সংস্কৃতি, সেখানকার ইতিহাস আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আগামী প্রজন্মের জন্য যে জানা, তারা জানুক আমি এই অনুষ্ঠানটা করি একদম নিজস্ব তাগিদে। এটা একদম নিজস্ব তাগিদে, দেশের বাইরে যাকেই আমরা পাই, যে যার কাছে মনে হয় যে তিনি খুব একটা পরিচিত মুখ না, মানুষের কাছে ওরকম নয়, আমরা তার সাথেও কথা বলি। আবার যিনি পরিচিত মুখ, তার সাথেও কথা বলি এই আলাপচারিতাতে। এটা অনিয়মিত করি আমি, একেবারে নিয়মিত না। যখন যাকে যে সময় পাই, যার হাতে সময় পাই, যে সময় দেয় তাকে নিয়ে করি। তারা এই অনুষ্ঠানটি আমাদের সাথে যুক্ত হয়ে দেখছিলেন। আমাদের প্রিন্স ভাইকে আবারও আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। শহীদুল ইসলাম প্রিন্স নিঃসন্দেহে একজন
নাট্য কর্মী। শেষ বেলায় কি একটা ছোট্ট আপনার অভিনয়ের ডায়লগ শুনে তারপরে আমরা বিদায় নেব? একটা ডায়লগ। তো আমি ভাবছিলাম, আমি চাচ্ছিলাম আর কি, আমি একটা কবিতা দিয়ে শেষ করবো, যেহেতু আমার আচ্ছা ঠিক যতটুকু আছে, স্মরণ আছে। কবিতা দিয়ে শেষ করুন। ঠিক আছে, কবিতা দিয়ে শুনুন। কবিতাই হোক, কবিতাই হোক। এখন যদি ওই যে কবিতা আসলে পুরাটা মুখস্থ নাই, যেহেতু আমার বাবাকে নিয়ে আপনি প্রথমে কথা তুলছিলেন, তো আমাদের আমাদের তো আমাদের এই সেই বাবাকে নিয়ে একটা কবিতা বলতে চাই। তো পুরা মুখস্থ আসলে আমার কবিতাটা হচ্ছে একটু বিদ্রোহী কবিতা। তো সবাই ইয়ে করবেন আর কি। তো আমি শুরু করছি। আমার কবিতাটির নাম হচ্ছে বাবা। বাবা, তোমাকে সবাই বটবৃক্ষের ছায়া বললেও আমি কিন্তু তা বলবো না। কারণ কাল বৈশাখী তুফানে বটবৃক্ষ মাটিতে লুটিয়ে পড়তে আমি দেখেছি। তাই আমি তোমাকে বলবো আকাশ। আকাশ যেভাবে ডাক না হয়ে পৃথিবীকে আগলিয়ে রেখেছি, ঠিক তুমিও আমাকে আগলে রেখো। বাবা, তুমি রাত থেকে সকাল অবধি ক্লান্ত, পরিশ্রমী যেন তোমার একান্তই। কিন্তু বাসায় ফিরে আমাকে দেখেই তুমি শান্ত। চোখে মুখে ফুটে উঠে অনাবিল হাসি। প্রেমালিঙ্গনের চাদরে মুড়িয়ে রাখতে পারলেই যেন তুমি মহা খুশি। বাবা, তোমারই ভালোবাসা অতুলনীয়। কবিতাটি আমি অনেক লম্বা, একটু সংক্ষিপ্ত ভাবে বললাম আর কি। আমার কবিতাটা অনেক লম্বা কবিতা। ধন্যবাদ সবাইকে। আমার সুন্দর। জি জি, তো এটা আমি অনেক সংক্ষিপ্ত সুন্দর। ভাবে, তো বিশেষ করে আমি শেষ করে জানতে চাচ্ছি আর আবার কি। যুক্ত হয়েছেন নতুন করে, একটুখানি বলে নিই। আজম খান দীপু নানাবিধ ব্যস্ততার কারণে অনেক দেরিতে অনুষ্ঠানে যোগদান করলাম। অতিথি মহোদয়কে আমার অচেনা, তারপরে শুভেচ্ছা কামনা রইল। হ্যাঁ, শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে, আমাদেরকে ধন্যবাদ। হ্যাঁ বলুন। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এখানে সম্পূর্ণ আপনি শেষ যেটা করবেন। বলছিলেন আমি বলুন। আবার আমি বলতে চাইলাম যে যারা আমাদের এই লাইভ দেখছেন এবং আমাদের সাথে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আসলে ওই আমাদের নেটে সমস্যা হচ্ছে, আমি বাইরে থেকে আমি এটা এই লাইভে যুক্ত হয়েছি, তো যার জন্য নেটে সমস্যা হচ্ছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমার কথা যদি সমস্যা হয়ে থাকে আপনারা ক্ষমাদ্র সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে টিটু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এবং টিটু ভাইকে আল্লাহ তাআলা ধন্যবাদ, সুস্থ রাখুন, ওনার পরিবর্গ সর্বক্ষণ সুখে থাকুন, সেই কামনা করি। এই বলে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকুন, আপনার পরিবারের সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের সাথে যারা দর্শক রয়েছেন এবং যারা আছেন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা পরে যুক্ত হবেন এবং যারা অসময়েও দেখেন আমাদেরকে, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, কৃতজ্ঞতা রইল, এবং তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি তারা যেন ভালো থাকে। পরম করুণাময় সৃষ্টিকর্তা যেন সকল ধর্ম বর্ণের মানুষকে ভালোভাবে রাখেন এবং তারা যেন সুস্থ থাকেন, এই কামনা করেই আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি আলাপচারিতার পক্ষ থেকে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। মহান একুশকে স্মরণ করেই আমরা শেষ করি আজকের এই অনুষ্ঠান।